রূপাঞ্জনাদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। বিষয়টা হচ্ছে যে এক দুদিন ধরে দেখা যাচ্ছে একটি মিম যেটা ভাইরাল হয়েছে এবং খুবই নক্কারজনক এবং কুরুচি একটি মিম যেটা সামনে এসছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কি বলবেন এটা নিয়ে? আপনিও প্রতিবাদ জানিয়েছেন এবং এই কুরুচি মিম যে এরা রাজনৈতিক মানে রাজনীতির একটা ভয়ঙ্কর দৃশ্য, কি বলবেন? এই ২০২৬-এ দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য আ যাদের তরফ থেকে দেখানো হচ্ছে, আ তাদের প্রতি আমার আ আ সহানুভূতি এবং সমবেদনা রইল। কারণ যেভাবে তারা মহিলাকে বরাবর মহিলাদের ছোট করে এসেছেন, আ সেই দলের পরিচয় তারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন। আ আমি ইতিমধ্যে আমি এবং বেশ কয়েকজন আরো বেশ আমাদের লোকজনরা আছে যারা আ অনেক নির্দল লোকজন যারা আ এ এর প্রতিবাদ জানিয়েছে। সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন জায়গায় তারা নিজের মতন করে মুভ করেছে। আমার তরফ থেকে এইটুকু বলতে পারি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আ বিরুদ্ধে যেই এই নিম্ন রুচির যে মিম ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতে একটি দলের যে নারী বিদ্বেষী আম তাদের প্রতি নারী বিদ্বেষ, তারা যে নারী বিদ্বেষ নিয়েই যে আ আসতে চাইছে ক্ষমতায়, সেটা তো বোঝাই যাচ্ছে। এফআইআর করা হয়েছে। আমি রিটেন এফআইআর দিয়েছি। সুতরাং দেখা যাক ৪ তারিখের পরে কি হয়। হুম। রূপাঞ্জনাদি, এখানে একটা বিষয়, যে দলের দিকে ইঙ্গিত করা হচ্ছে বা যারা করেছে বলে একটা অভিযোগ করা হচ্ছে, সেই দলে কিন্তু একসময় আপনিও ছিলেন। মানে আপনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, কারণ আপনি নিজেও ওই দলে ছিলেন। একটু যদি বিস্তারিত বলেন। তাই জন্য আরো বিশেষ করে বলতে চাই, নারী বিদ্বেষী দল, এরা নিজেদের ছাড়া কিছু বোঝে না। তাই জন্যে যারাই আমাদের সাথে ছিল তারা বোধহয় মানে যারা জয়েন করেছিল সেটাও একটা ওই আরকি যা বলে একজন মানুষের আ মানে নিজের স্বার্থসিদ্ধির জন্য আমাদের যে ২০১৪ থেকে বিভাজনের রাজনীতি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ঢোকানো হয়েছিল, হুম, তার মধ্যে অনেক কাণ্ডারি ছিল লোকজন, প্রচুর ছিল। তারা হয়তো আমার ২-১ জন কাছাকাছি ছিলেন। আমি অভিনেত্রীদের নাম বলব না। হুম, যিনি এখনো সেই দলে আছেন। আ সেই দলের মানে আমাদের বিরোধী পক্ষের দল এখনো তিনি করছেন, যারা বলছেন যে তারা এবার ক্ষমতায় নাকি আসবেন। তো সেই দলের একটি আ আ মানে একটি কি বলবো? প্রলোভন বলা যায় না। ভুল বোঝানোর সূত্রে হুম, আ বেশ অনেকজনই তাদের ফাঁদে পা দিয়েছিল। আমি ছিটকে বেরিয়ে এসেছিলাম। কারণ আমাকে বলা হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর অ্যাটাক করতে, মানে ভার্বাল অ্যাটাক, তাকে মালাইন করার জন্য নানান রকম কথাবার্তা ইত্যাদি বিভিন্ন সময় আমাকে বলতে বলা হয়েছিল। কিন্তু আমি আ আমার প্রচার বা তাদের জন্য দলের প্রচারের জন্য যতটুকু দরকার যেই মানে যে নীতিগুলোর জন্য ওরা আসতে চাইছে, বলছে যে তারা খুব ডেভেলপ কান্ট্রি বানাবে। তার হুম, দেখলাম যে তাদের প্রতিশ্রুতি পুরোটাই ঠুনকো। কিচ্ছুই তাদের জায়গার মতন, তাদের কথার মতন কোনো কথা রাখেনি আজ অব্দি। সুতরাং আম পরে বুঝলাম যে ১-১.৫ বছরের মধ্যেই বুঝে গেছিলাম যে কিরকম যে দলের মধ্যে গেছি সেই দল বিষ ছড়ানোর জন্য যথেষ্ট। আর তারপরে ওদের যে আসল আ উদ্দেশ্য সন্ত্রাস ছড়িয়ে দিয়ে ইংরেজদের মধ্যে মতন বিভাজন করে একটি হুম, রাজনীতি করে আমাদের পুরো ভারতবর্ষকে ছোট, ছোট টুকরোর মধ্যে ভাগ করে দেওয়াই হচ্ছে ওদের আসল হিন্দু রাষ্ট্রের ম্যাপ। সেটা জানার পর আমি ছিটকে বেরিয়ে এসেছিলাম এবং আমি তারপরেই আ আমি তৃণমূল কংগ্রেসে জানিয়েছিলাম যে এই ধরনের কথা আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে। তারা ন্যারেটিভ সেট করেছে। আর তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি রইল। কারণ তারা মূর্খের স্বর্গে বাস করে, যেহেতু ওরা প্রত্যেক বছরই ২০০ পার আর হুম, কত পার বলেই যায় যে ২৯৪ টা আসনেই তারা নাকি সবসময় জিতে যাবেন। তো সারা ভারতবর্ষের আ শিল্পী, সংস্কৃতি জগতের লোকজনদেরকে নামিয়ে, এমপিদের নামিয়ে, মিনিস্টারদের নামিয়ে তো আ আমাদের বাংলা তো দখল করার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রীকে জব্দ করার জন্য তো সব নেমে গেছেন, আপনারা দেখছেনই হুম, রাস্তায়। হুম, সুতরাং এইটুকুই বলব যে ওই দলে ছিলাম বা ছিলাম না থেকে বড় কথা, যতটুকু ছিলাম সেটা আমার কাছে সবথেকে তিক্ত এবং খারাপ অভিজ্ঞতা। আর তাতেই ওদের দলের পরিচয় আমি পেয়ে গেছিলাম। আর তাই জন্য আমার
আজকে এখনো অব্দি আমি রিপেন্ট করি যে আমি ওই দিনের ওই ডিসিশনটা কেন নিয়েছিলাম। আর একটা বিষয় যে যে দলের আপনারা অভিযোগ করছেন যে বিজেপি, তারা তাদের বক্তব্য তারা বলছে যে আইপ্যাকও করাতে পারে, ঠিকমতো তদন্ত না করে আগে থেকে কি করে দাগিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপি এই ধরনের মিম করেছে, এক্স সেটা নিজেরাও এক্স করতে পারে। হ্যান্ডেল থেকে তো যেহেতু পোস্ট হয়েছিল, তো ওটা হুম, রাইট উইং উত্তরপ্রদেশের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল, আর বেশ অনেকদিন ধরে ওই হ্যান্ডেলটা আছে। যদি হুম। ভালো করে খতিয়ে দেখা হয়, মানুষের আলটপকা কথা প্রচুর সোশ্যাল মিডিয়াতে চলে ভেরিফাই না করে। তদন্ত তো নিশ্চয়ই হবে এই বিষয় নিয়ে, কারণ আহ এরকম একটা কুরুচিকর, ওটা খুব মানে কি বলবো, একটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যায় এই ধরনের আহ, একটি অসভ্যতামিকে মানে বারবারিক কালচারকে আমরা প্রশ্রয় দিতে পারি না। আমাদের বাংলার কোনোদিনও সেই রীতিনীতি ছিল না। এর আগেও আমরা দেখেছি সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বহু যুদ্ধ ঘটেছে, যখন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম মিমস বেরিয়েছিল, কিন্তু এই নিচু মানে এই নিচু বর্গে এরকম কিট লেভেলে নেবে আজ অব্দি কেউ, কোনো দল এরকম রাজনীতি করেনি। সেটা একমাত্র বিজেপির পক্ষেই করা সম্ভব। তো মুখ্যমন্ত্রীর তরফ থেকেও প্রধানমন্ত্রীজিকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক রকম শব্দ বলতে শোনা যায়, সেটাও অভিযোগ করছে বিজেপির তরফে। এই ধরনের বিষয়গুলো নিয়ে কি বলবেন বিজেপি তাহলে? যা শব্দ এতদিন ধরে ব্যবহার করে এসেছে, তার আগে বিজেপির যে আহ, দলের নেতারা, যারা মনে করো বিধায়ক যারা ছিলেন, আমি দিলীপ হুম, ঘোষেরই কথা বলছি, হুম, তারা রোগরে দেব ধমকারি থেকে আরম্ভ করে কি না দিয়েছে, তাদের জন্য শীতলকুচিও হয়েছে হুম, আগের বিধানসভাতে, লোকে বসে দেখেছে। তাদেরকে হয়তো বিজেপি হয়তো এবার সরিয়ে দিয়েছে, সাইডলাইন করে দিয়েছে, কারণ তাদের উগ্রতা এবং ওই যে তীব্র হিন্দুত্ব উগ্রবাদী একটি মুখোশ তাদের খসে পড়ে যাওয়ার একটা সময় চলে এসেছে। আর বাংলার মানুষ অত বোকা নয়, বাঙালিরা অত বোকা নয়, যাদের ভেতরের মধ্যে এত মানুষ, মানুষের জ্ঞান, যে আমাদের যে দিকপাল আমাদের মহিষীরা যে জ্ঞান আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেই জ্ঞানের পথে চলি আজকে বাঙালিরা, যতটুকু বাঙালিয়ানা বেঁচে আছে তার জন্যই বেঁচে আছে। তাই জন্য আমার মনে হয় এর প্রতিবাদ করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যতটুকু সংসদীয় রাজনীতিতে যেরকম আক্রমণ করা দরকার তাই করেন, কিন্তু আহ বিরোধী দলের নেতারা, নেত্রীদের কথা আমি বলছি না, নেতারা হুম, বিশেষ করে হুম। মহিলাদেরকে ছোট করার জন্য তারা যে নানান ধরনের ভাষা ব্যবহার করে থাকেন, তার তো ফলস্বরূপ সোশ্যাল মিডিয়া কেন, প্রত্যেকটা মাধ্যমেই সেগুলোকে এখন বেরিয়ে আসছে, আর আগেও অনেক বেরিয়েছে। রূপাঞ্জনদি, শেষ প্রশ্ন করব। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল চলে গেছে, বিজেপি তো সরকার গড়েই ফেলেছে, শুধু 4 তারিখের অপেক্ষায়। কি বলবেন, পরিবর্তন হচ্ছেন? এত কনফিডেন্স বিজেপির নেতাদের? ভালো, কনফিডেন্স থাকাটা ভালো, কিন্তু আমার মনে হয় কনফিডেন্স আর ওভার কনফিডেন্স এর মধ্যে একটু সামান্য একটা ফারাক থাকে। হুম, ওই লাইনটা কোথাও ক্রস করে গেলে সেটা ওভার কনফিডেন্স হয়ে যায়। দেখা যাক 4 তারিখে কি হয়। অসংখ্য এতগুলো ধন্যবাদ। বৈধ এতগুলো বৈধ ভোটারের নাম বাদ গেছে যেখানে, যারা আগের বছর 2021-এর বিধানসভা ইলেকশনে যারা ভোট দিয়েছিলেন তাদের নামও এখন নেই, এবং তারা এখন কোথায় যাবে সেটাও কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে পারছেন না। হুম। তাদেরকে কি ডিটেনশন ক্যাম্পে ফেলা হবে? মানে এটা তো ঘুরিয়ে এনআরসি করারই চেষ্টা করা হচ্ছে, যার প্রতিবাদ আমার মনে হয় সমগ্র ভারতবর্ষ আর কিছুদিনের মধ্যেই করতে শুরু করবে। অসংখ্য ধন্যবাদ রূপাঞ্জনাদি। ধন্যবাদ। ধন্যবাদ।